নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো, সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে কি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত হবে? তাহলে কিভাবে হবে? যেই বাস্তবতা ব্যারিস্টার রুমিন ফারহানা তুলে সব দল অংশ না করলে কেমন করে হবে ভাই? যদি এর মধ্যে আমরা দেখি জোট হলো, আসন ভাগাভাগি হলো, হোক, ওর ওখানে তো দল তো আছেই। শুনেন, মোট কথাটাকে আমি বলি আপনাকে, ইলেকশনটা কার জন্য বলেন তো? ইলেকশনটাকে সরকারের জন্য, ইলেকশনটাকে পলিটিক্যাল পার্টির জন্য, নাকি ইলেকশনটা ভোটারদের জন্য? নিঃসন্দেহে ভোটারদের জন্য। ইলেকশন হলো ভোটারদের জন্য। তাহলে আপনি সমস্ত ভোটারকে আপনাকে অনার করতে হবে। সমস্ত ভোটার যেন নির্বাচনে ভোট দিতে যে তার পছন্দের প্রার্থীদের জন্য কিছু অপশন পায়, যে আমি একে না হলে ওকে দেব, ওকে না হলে ওকে দেব। উত্তম বিকল্প এবার নির্বাচনে থাকছে কিনা জনগণের সামনে, সেই প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি। বিরতির পর ফিরছি। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার রুমিন ফারহানা, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে 4 মিলিয়ন ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপিয়ান ইউনিয়ন। একটু জানতে চাই, আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণের আসলে পদ্ধতি কি হতে যাচ্ছে? দেখুন, যখন বাংলাদেশের নির্বাচনে কথা আসে তখনই আমরা সব অদ্ভুত অদ্ভুত বিশেষণ যুক্ত হতে দেখি। কখনো শুনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, কখনো শুনি অন্তর্ভুক্তিমূলক, কখনো শুনি আন্তর্জাতিক মানদণ্ড, কখনো শুনি উৎসব মুখর। এক এক সময় এক এক বিশেষণ এসে যুক্ত হয়। দেখুন, পৃথিবীর অন্য সকল দেশেও তো নির্বাচন হয়, কিন্তু সেখানে তো সব অদ্ভুত বিশেষণ আমরা যুক্ত হতে দেখি না। আর বাংলাদেশে এইসব বিশেষণ যুক্ত হওয়ার সাথে সাথেই আমরা দিনের ভোট রাতেও হতে দেখি, আমরা একদলীয় ভোট করে সংসদ পুরোটা দখল হয়ে যেতে দেখি, আমরা দেখি আমি দামি নির্বাচন, কিংবা মধ্যরাতে ভোট হয়ে গেছে, কেউ ভোটই দিতে পারে নাই, অদ্ভুত অদ্ভুত সব দেখি। তো এইসব ভারী ভারী বিশেষণ যুক্ত না করে নর্মালি যে নির্বাচনটা স্বাভাবিক হয়। কিরকম নির্বাচন স্বাভাবিক? যারা প্রার্থী হতে চাইছে তারা প্রার্থী হতে পারবে, যারা ভোটার তারা নির্ভয়ে যাকে তাদের পছন্দ, যাকে তাদের খুশি তাকে ভোট দিতে পারবে। সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে, আইন প্রশাসন যারা কর্মকর্তারা আছেন তারা তাদের দায়িত্ব আইন শৃঙ্খলার মধ্যে থেকে তাদের দায়িত্ব পালন করবেন। কোনো পক্ষের দিকে টিল্টেড হয়ে বা কোনো পক্ষের দিকে বেশি একটু ঝুঁকে গিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবেন না। আমরা চাই রাজনৈতিক দলগুলো যখন প্রচারণা চালাবে, একটি দল আরেকটি দলের উপরে কোনো রকম কোনো সহিংসতা হামলা করবে না। একটি দলের প্রার্থী বা তার কর্মী তারা অন্য দলের সহিংসতা বা হামলার শিকার হবে না। ছোট দলগুলো যারা হয়তো অত বড় জমায়েত করতে পারে না বা অত বেশি লোকজন তাদের দলে হয়তো নেই, তারাও যাতে একটা বড় দল যে সুযোগ সুবিধা নিয়ে নির্বাচন করবে, ছোট একটি দল যার হয়তো তত জনবল নাই, অত শক্তি নাই, অত অর্থ নাই, অত পেশি শক্তি নাই, সেও যেন নির্বাচনে সমান অধিকার লাভ করে। এগুলো তো ভাই বেসিক, একটা নির্বাচনের বেসিক। কিন্তু এই বেসিকটাই বাংলাদেশে আমরা এখনো করতে পারলাম না বলেই আন্তর্জাতিক মান শুনতে হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ শুনতে হয়, অন্তর্ভুক্তিমূলক শুনতে হয়, উৎসব মুখর শুনতে হয়, বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আমি দিয়ে যাব এটাও আমাদের শুনতে হয়, বাংলাদেশে 53 বছরে কোনো সকল নির্বাচনকে ছাড়িয়ে যাবে এইবারের নির্বাচন, এইসব ওয়াদাও শুনতে হয়। এত কথার দরকার নাই। বাংলাদেশে না আমরা দেখি দেশপ্রেম নিয়ে এত কথা, এত বুলি, এত গান, এত কবিতা, এত নাটক, এত চেতনা নিয়ে এত বকবক, এটা পৃথিবীর কোথাও হয় না। আমাদের ভেতরে দেশপ্রেম নাই বলে আমাদের এত জোরে জোরে এগুলো আওয়াজ করতে হয়। নির্বাচন হবে যেভাবে নির্বাচন হওয়ার কথা, যেভাবে আর 10টা দেশে নির্বাচন হয় সেভাবে নির্বাচন হবে, ওইটুকু গ্যারান্টি দিতে পারলেই হইলো ভাই। কিন্তু বিতর্কিত নির্বাচনের পর জনগণের নির্বাচনের প্রতি আস্থা ফেরানোটা কতটা চ্যালেঞ্জিং? আমার মনে হয় যেহেতু দলীয় সরকার ক্ষমতায় নাই এবং এই নির্বাচনটার সময়ও কোনো পার্টিকুলার দলের সরকার ক্ষমতায় থাকবে না, সো মানুষ অটোমেটিক্যালি সাহস পাবে, মানুষ ভোট কেন্দ্রে যাবে। এখন আমার যেই জায়গাটায় শঙ্কা সেটা হলো দলগুলোর ভেতরে যেন সহিংসতা না হয়, দলের নিজেদের কর্মী সমর্থকদের মধ্যে যেন সহিংসতা না হয়, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি
নিয়ন্ত্রণে রাখাটাই এই নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নিশ্চয়ই আপনি অবগত আছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবার অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে ইসি। ফলে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না। 16 বছর পর সশস্ত্র বাহিনী এই ক্ষমতাটি আবারও ফিরে পেতে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত কতটা যুগোপযোগী ভূমিকা রাখবে? দেখুন, সশস্ত্র বাহিনী কিন্তু এখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। এখনো কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমরা দেখছি সংখ্যালঘু সম্প্রদায়ে বেশ কয়েকটি ঘটনা পরপর হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে কিভাবে হেনস্থা করা হয়েছে, নারীদের উপর হেনস্থা করা হয়েছে। আমরা দেখেছি যারা সমাজের ব্যাকওয়ার্ড সেকশন অফ দ্য সোসাইটি তাদের উপরে হামলা হয়েছে। আমরা দেখেছি স্বৈরাচার সরকারের যারা মন্ত্রী এমপি ছিল কিংবা নেতা ছিল তাদের বাড়িতে গিয়ে মব হামলা করেছে। আপনি একজন মানুষকে তার অপরাধের জন্য 100 বার বিচার করবেন, 100 বার বিচার করবেন, কিন্তু মবের হামলা যেমন অবৈধ, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা একজন মানুষকে তুলে নিয়ে যাওয়াও কিন্তু অবৈধ। দুটাই অবৈধ। এইটুকু সেন্স আপনার মাথায় যেন কাজ করে। আসলে পুরোপুরি আশঙ্কামুক্ত হবার জায়গা না, আমি তা মনে করি না, এবং একদমই না। এবং দেখুন, আমি আমার জন্মের পরে কখনো সশস্ত্র বাহিনী নিয়ে ফেসবুকে ঠাট্টা তামাশা করা, পলিটিক্যাল পার্টির মানে কি বলবো, বাচ্চা ছেলে মেয়েরা জাতা ভাষায় সশস্ত্র বাহিনীকে আক্রমণ করা, এটা হয়নি কখনো। ধন্যবাদ। এবং আপনি দেখুন, আমাদের এই সশস্ত্র বাহিনী নিয়ে কথা বলার আগে দুটো তথ্য আপনার মাথায় রাখতে হবে। এক হচ্ছে 5ই অগস্ট থেকে 8ই অগস্ট তারা সেনাবাহিনী প্রধান বলেছিলেন, আর্মি চিফ বলেছিলেন, আই এম নাও ইন কন্ট্রোল, আমি আপনাদের সাহায্য কামনা করছি এবং আমি দায়িত্ব নিলাম। এবং তিনি রক্তপাতহীন ভাবে একটি অভ্যুত্থানকে সফলতা দিয়েছেন। মানে রক্তপাতহীন বলতে আমি 5ই অগস্টের গণভবনের হামলাকে বুঝে রক্তপাতহীন। 2 হচ্ছে তিনি কিন্তু চাইলে তখনই ক্ষমতা নিতে পারতেন, তিনি কিন্তু ক্ষমতা নেন নাই। ধন্যবাদ জানাচ্ছি। এবং লাস্ট, শেখ হাসিনা যদি টিকে যেতেন, এই আর্মি চিফের কিন্তু কোর্ট মার্শাল হতো। উনি গুলি চালান নাই ওনার দেশের মানুষের উপরে। উই শুড নট ফরগেট দ্যাট। এত অকৃতজ্ঞ হওয়া ভালো না। ধন্যবাদ। মাসুদ কামাল, সেনাবাহিনী প্রসঙ্গে নানা ধরনের কটূক্তি প্রসঙ্গে সেনাপ্রধান জানিয়েছেন, যারা এসব করছে তাদের বয়স কম, তারা আমাদের সন্তানের বয়সী, তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, দলীয় নেতাদের বক্তব্যের দায় দলকে এড়াতে পারে? দল ভুল বুঝে লজ্জিত হচ্ছে কি? লজ্জিত কেউ হচ্ছে না, লজ্জিত আমরা হচ্ছি। ওনাকে বললো বয়স কম, একজন বিয়ে সাথে করে ফেলেছে, বয়স কম কেমন করে? একজন বিয়ে সাথে করে ফেলেছে সবাই, এদের বয়স কম, তাহলে কম বয়সে নাবালক অবস্থায় বিয়ে করছে, কি বলে উনি? মানে আর্মি চিফের কেন বললো ভাই, এটা আমি বুঝি না। বিশেষ করেন মানে একটা জিনিস মাথায় রাখবেন, যে তারা যে সমস্ত কথা বলছে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলছেন আর্মি সম্পর্কে, এটা তো মানে আসলে আপনি কিভাবে এটাকে ইগনোর করতেছেন আমি বুঝতে পারছি না। উনি বলছে আমাদের আর্মির মাথায় ঘিলু নাই, তারা বিদেশে যায়, যে অস্ত্র প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে, আর যেহেতু তাদের মাথায় ঘিলু নাই, অতএব ওই অস্ত্র তারা কি করে ওদের মাথার মধ্যে, জনগণের মাথার মধ্যে ই করে ঠেকায়। জনগণের মাথায় অস্ত্র কবে ঠেকাইলো? কোনো এক সময় ঠেকাইছে কিনা যায় না, সেটা তো এক সময় আসেনি। কিন্তু উনি যখন কথাটা বলেছেন 2025-এ কিংবা 24-এ, আর্মি কি জনগণের মাথায় অস্ত্র ঠেকাইছে? ঠেকাইতো নাই। তাহলে উনি কি করে বলেন? এত সরলীকৃত সিদ্ধান্ত উনি দেন কিভাবে? আমি বুঝতে পারলাম না এটা নিয়ে আর্মি চিফ এতটা ইজিভাবে নিলেন। ওরা বড় হলে লজ্জিত হবে, ওই লজ্জার অপেক্ষা থাকবেন? শুনেন, আপনি আমাকে বললেন যে আপনার মাথায় কোনো ঘিলু নাই, আমি খুশি হব? উনি বলতেছেন তোমরা কিছু মনে করো না। মনে করবো না মানে? সবাই মনে করবে। আমি তো মনে করি, আমি তো আর্মি যারা আর্মিতে যায়, আমাদের আর্মি গান্ধীজির সেই আপনার মানে কি বলে অহিংস নীতি অনুসরণ করবে, এটা তো আমি চাই না। ওনার মিনিমাম বলা উচিত ছিল যে ওরা যেটা বলছে এটা ভুল বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা হাসনাত আবদুল্লাহ যেটা বলছে এটা ভুল বলছে, আমরা ওটার সঙ্গে একমত না, হয়ে যেত। আমি ওনাদের বলছি না আপনি যে গুলি করে যান মারে ফেলান, তা বলতেছি না, বাট আপনি যে ওর কথা একমত না এটা তো আপনি বলবেন। একজন লোকগুলো বলতেছে, আপনি আপনার লোককে বোঝাচ্ছেন যে তোমরা কিছু মনে করো না, এটা কেমন কথা ভাই? তো গণঅভ্যুত্থানের পর বারবার সেনাবাহিনী কেন আক্রমণের শিকার হচ্ছে?
এখন ওরা কেন করেছে এটা ওরা বলতে পারবে, আমি কেন বলবো? কিন্তু ওরা এটা বলা ঠিক না। মানে এরা জানেন কি, আমি বলি আপনাকে সমস্যা যেটা হচ্ছে, নির্বাচন তো হওয়ার কথা ফেব্রুয়ারিতে, কেউ কেউ চায় যে নির্বাচনটা এই সময় না হোক, একটা আওলা ঝাওলা বাজে নির্বাচনটা যদি পিছিয়ে দেওয়া যায় খারাপ কি? তারা কি ক্ষমতার সুবিধাভোগী? অবশ্যই। এই যে তো যারা চায় না, দেখেন এখন নির্বাচন হচ্ছে না, দেশে কে আছে? ইউনূস সাহেব আছে। ইউনূস সাহেবের কাছ থেকে কিন্তু ক্ষমতার ভাগ এনসিপি পাচ্ছে, জামাতও পাচ্ছে, বিএনপি কিছু পাচ্ছে, আবার বিএনপি সারা দেশে পাচ্ছে। সারা দেশে চাঁদাবাজি মান্দাবাজি বিএনপির লোকজন করতেছে, বিএনপির মোটেই ফিরে যেতে পারতেছে না। এরে বহিষ্কার করে তারা বহিষ্কার করে, তাদের কি আসে যায়? তারা চাঁদাবাজি করে। কাজে এই হলো অবস্থা। এখন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এনসিপি আর জামাত এই অবস্থাটা করতে পারবে? এই সুবিধাটা পাবে না তো। এই যতদিন থাকবে ততদিন তাদের সুবিধা হবে। মূল লক্ষ্য তো এটাই, আর কিছু না। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। ব্যারিস্টার রুমিন ফারহানা, শেষ প্রশ্নটি মাসুদ কামালের অভিযোগের রেশ ধরে করতে চাই যে সারা দেশে বিএনপি চাঁদাবাজি করছে, যদি ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি তৃণমূল এতটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, ক্ষমতায় গেলে কি হবে? ক্ষমতায় গেলে কি হবে এটা তো যদি ক্ষমতায় যায় তখনই দেখা যাবে, এটা তো আর আমি এখন বলতে পারবো না কি হবে। আর বাংলাদেশে যেহেতু একটা সরকার আছে, তো এই সরকারের তো চাঁদাবাজি একটা ক্রিমিনাল অফেন্স, তো সরকারের পুলিশ আছে, বাহিনী আছে, তারা কেন ধরে না? বিএনপি তার যতদূর সম্ভব বহিষ্কার করেছে, হয়তো যতজন বহিষ্কার হয়েছে তার চেয়ে চাঁদাবাজের সংখ্যা আরো অনেক বেশি। কারণ গতকালকে আমি প্রথম আলোতে দেখছিলাম একজন খুব গর্ব করে বলতেছে, উনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক, যে আমাদের এখন সিজন চলতেছে। তো এখন কি বলবো, এটা তো আর কিছু বলার নাই। এখন সরকার ব্যবস্থা নেয় না, সরকার চাঁদাবাজি অবাধে করতে দিচ্ছে, তো এটা তো বিরাজনীতিকরণেরই একটা প্রক্রিয়া। আমি ব্র্যাকের যেই জরিপের কথা আপনি বললেন, বিরাজনীতিকরণের একটা, বিআইজির জরিপের কথা বলেছি, বিআইজির জরিপের কথা, সেটা যেমন বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া, তার একটা অংশ। আমি তো মনে করি এই যে ক্রিমিনাল অফেন্স দলের সঙ্গে যুক্ত যারা তারা করতেছে, সেখানেও তো সরকারের তেমন কোনো টনক নয় না। ধরুন এই যে পরিবেশ উপদেষ্টা সারা জীবন ধরে খালি পিআইএল করেই গেলেন কোর্টে, এই যে বালু আর পাথর নিয়ে মানে একেবারে দুর্নামে টেকা যায় না। সব দল নাকি এক বিষয় ঐক্যমত আসছে, ঐক্যমত কমিশনে গিয়ে সব দল ঐক্যমত হয় না, বাট বালু পাথর নিয়ে দলগুলোর মধ্যে কোনো মতের অমিল হয় না। তো কোথায় এখানে পরিবেশ উপদেষ্টা কি ভূমিকা পালন করতেছে না তো। উনি আজকে দেখলাম খুব দুঃখ নিয়ে বলছে, আমি যেদিকে যাই সেদিকেই সমস্যা দেখি, আমার সময় 12টা হাতি মারা গেছে। তো আপনি বলেন, এগুলো কোনো দায়িত্বশীল পদে থাকা মানুষের কথা? তবে কি সরকারের উৎসাহে চাঁদাবাজি চলছে? আমি জানি না কার উৎসাহে চলছে। বাস্তবতা হলো চাঁদাবাজি চলছে, বাস্তবতা হলো সরকার ব্যবস্থা নিচ্ছে না, বাস্তবতা হলো মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করছে, বাস্তবতা হলো মানুষ আতঙ্কে আছে। এটা হলো বাস্তবতা। আমি যা দেখি আমি আপনাকে সেটুকু বললাম, এর ভিতরের কাহিনী আমি জানি না। তো বলা হয়ে থাকে যে লন্ডন বৈঠকের পর প্রধান উপদেষ্টা কিছুটা বিএনপির প্রতি ঝুঁকে গেছে, এমন অভিযোগ কিন্তু এনসিপি নেতাকর্মীদের। আসলেই কি তাই? এটা দুইটা কারণ হইতে পারে। এনসিপির এই কথা বলার পিছনে দুইটা কারণ হইতে পারে। এক হলো যে তারা অলরেডি বাংলাদেশের মাটিতে রাজার দল হিসেবে এস্টাবলিশড। এটা আমরা বলতেছি তা না, সিপিডির মতো সংগঠনও, থিঙ্ক ট্যাঙ্কও বলতেছে যে তারা সরকারের মানে আশীর্বাদ পুষ্ট একটা দল। টিআইবিও এমনটি বলেছে, টিআইবিও একই কথা বলেছে। সো ওইখান থেকে বের হয়ে আসতে হলে তাদেরকে আরেকটা দলের উপর দায় চাপাতে হবে। সো সেটা একটা ট্যাকটিক্স হতে পারে। আর দুই যেটা হতে পারে সেটা হচ্ছে যে তারা যে ধরনের সুবিধা গত 1 বছর ধরে পেয়ে এসেছিল, অবাধে চাঁদাবাজি করার সুবিধা, নিজের দলের নারী নেত্রীদেরকে হেনস্থা করার সুযোগ সুবিধা, নিজের দলের থেকে বের হয়ে গিয়ে নারী নেত্রীরা কমপ্লেন করছেন, মানে আমি উমামা ফাতেমার কথা বলছি, মানে শুধু যে নারী ঘটিত স্ক্যান্ডাল তাই না, অন্যান্য আর্থিক নানা স্ক্যান্ডাল, স্ক্যাম, অনেক কিছু, এটা এগুলো বেরোচ্ছে। এগুলো তারা যে 1 বছর করতে পেরেছে, এখন হয়তো তারা সেই লাইসেন্সটা পাচ্ছে না। যেমন পরিবেশ উপদেষ্টা 2 দিন আগে বলে, এনসিপি যাই বলুক, সরকার যখন বলছে তখনই নির্বাচন। সো ইট ওয়াজ আ বিগ ব্লো অন দেম। তারা তো এটাতে অভ্যস্ত না, তারা তো প্যাম্পার্ড হয়ে অভ্যস্ত। মাসুদ কামাল, এই বিষয়ে যদি আপনি মন্তব্য করেন, এতদিন আমরা শুনে এসেছি যে সরকারের সাথে এনসিপির এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এনসিপি কিংস পার্টি। এখন আমরা দেখছি যে এক ধরনের বিপরীতমুখী অবস্থান, সেটি কি আসলেই বাস্তবতা নাকি লোক দেখানো কিছু হচ্ছে? দুটোই হতে পারে, লোক দেখানো হতে পারে, আর বাস্তবতা হতে পারে। বাস্তবতা হতে পারে এই কারণে, এনসিপিটাকে ইউনূস সাহেব তৈরি করছিল কেন? উনি মনে করছিল যে ওনার একটা খায়ের ছিল একটা পলিটিক্যাল পার্টি করার আগে একবার, সেটা হয় নাই, পূরণ হয় নাই। উনি আসলে এইবার বৈধ হবে, কিন্তু এইবারও হয় নাই। এটা ওনার দোষটা, এটা মানে উনি ক্ষতি করছে, কিন্তু এনসিপি নিজেরাই নিজেদের মানে ক্ষতি করে ফেলাইছে। এনসিপি পোলাপানের যে দায়িত্ব, টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছে,
সমানে এগুলি আরম্ভ করছে তারা, ক্ষমতা টাকা পেয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছিল। এখন যখন দেখলো এনসিপি হচ্ছে না, তখন ওনার তো একটা এক্সিট রুট লাগবে না, এক্সিট প্ল্যান তো লাগবে, কার উপর ভর করে উনি ই করবেন, বেরিয়ে যাবেন। দেখেন 1/11 সময় কিন্তু ওই আর্মি চিফ ছিল যারা ছিল, আর্মির যারা ছিল, এদের কিন্তু একটা প্ল্যান ছিল যে আমরা আওয়ামী লীগের উপর ভর করে তারপরে বাইরে যাব, এবং তারা নিরাপদে যেতেও পেরেছেন। এইবার তাহলে তারা কার উপর ভর করবেন? এখন উনি বিএনপির বন্দরে নৌকা ভিড়াইছেন যে বিএনপির উপর ভর করে আমি বেরিয়ে যাবো আমরা, তো এই জন্য উনি বিএনপি দিকে একটু বেশি ঝুঁকছেন। এটা আবার এনসিপি পছন্দ করেছেন না। এনসিপি বলছে তোমরা আমাদের মাঠে নামাই দিয়ে এখন তুমি উপর থেকে মই কে নিয়ে যাচ্ছ গাছে উঠে, এটা তো হয় না। এখন এনসিপি পোলাপান তো কোনো ব্যালেন্স নাই, তারা মানে উল্টাপাল্টা কথা বলতেছে যে অমুক জায়গায় যে সিরজা দিয়ে আসছো, অমুক করছো তমুক করছো, এগুলি কোনো ভাষা হলো বলতেছে ওরা, এটা ওদের বয়সজনিত ভাষা, কিছু করার নাই। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। যে আলোচনায় আমরা ছিলাম, জনগণ কি ত্রয়োদশ নির্বাচন নিয়ে পুরোপুরি আশ্বস্ত হতে পারছে যে দ্বাদশ নির্বাচনের মতো আমিরামি নির্বাচন হবে না, জনগণের রায়ের প্রতিফলন হবে, তাদের কাছে উত্তম বিকল্প থাকবে? না, এখানে কতগুলি বিষয় আছে আমি বলি। এই নির্বাচনের প্রথমত যে আলোচনাটা রুমিন ফারানো করলেন, যে এই নির্বাচনটা আদৌ ওই সময়ে হবে কিনা সেটা নিয়েও মানুষের মধ্যে একটা এখনো আশঙ্কা আছে, একটা ঝামেলা হতে পারে। আর দ্বিতীয় কথা হলো নির্বাচন যেটা হচ্ছে, ডক্টর ইউনূস নিজে বলেছেন উনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি নাকি দিবেন বলেছেন বটে, কিন্তু উনি কিভাবে দিবেন আমি জানি না। কিন্তু সম্প্রতি বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এও বলেন যে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরবে পুরনো সমস্যা। ভাই ওনার কথাবার্তা কোনো ঠিক ঠিক না, আমি বলি আপনাকে, উনি আসলে এগুলি বুঝেন না ঠিকঠাক মতো, আমার ধারণা আর কি। সত্যি কথা আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, উনি আসলে পলিটিক্সটা ভালো বুঝেন না, কাজে এই সমস্ত পলিটিক্যাল কথাবার্তা বলে লাভ নাই। সংস্কার জিনিসটা কী রে ভাই বলেন তো? এই যে সংস্কার করতেছে, একটা সংস্কার করতেছে, ওনার কিছু ভাড়াটে বুদ্ধিজীবী আছে বিদেশ থেকে নিয়ে আসছে আমদানি করে, আর কিছু এনজিও, এদের দিয়ে একটা সংস্কার করেছে, করে না কয়েক এটাই সংস্কার, সবাইকে মানতে হবে। কেন সবাই এটা মানবে কেন? সবার তো নিজ নিজ এজেন্ডা আছে, আছে না? সবার নিজ নিজ পলিটিক্স আছে। বিএনপি পলিটিক্স আর জামাতের পলিটিক্স কি এক না তো? তাহলে বিএনপি এক রাজনীতি করে, জামাত এক রাজনীতি করে, তারা কেন আলিয়াদের ই মানবে, সংস্কার মানবে? আলিয়াজ কি বিএনপি করে নাকি জামাত করে? করতে থাকে বামপন্থী দল, বাসদ করতে এক সময়, আমি ওই পার্টি করতাম এক সময়, তো উনি তো ওটা করতেন। তাহলে এখন উনি এগুলি কি বুঝবেন? তারপরে থাকেন আমেরিকাতে, আমেরিকার সিটিজেন, কতটুকু অগ্রগতি হলে যে আমার কিন্তু দূতাবাসে যে জানে আসতে হয়, তো উনি তো ওই লোক, তো এটা কয়ে তো লাভ নাই। তো ওনার দেওয়ার মানে সাজেশন, ওনার দেওয়া ফর্মুলা, ওনার দেওয়া সংবিধান খেয়ার কাম নাই। বিএনপি এটা হ্যাঁ স্যার যা বলছেন ভালো, এটা খুব মানি। বিএনপি তো পলিটিক্স করে, বিএনপি তো এটা নিয়ে জনগণের কাছে যাবে, তার তো একটা এজেন্ডা আছে। জামাতেরও জনগণের কাছে যাইতে হবে। উনি কার কাছে যাবে? উনি বড় জোর ইউনূস সাহেব, আর তা না হলে যে আপনার মার্কিন দূতাবাস, তাহলে ওনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। সংস্কার না হইলেও হবে না, এটা তো কোনো সংস্কারই মনে করি না আমি এটারে। আমি একটা কথা বলি, এটা মাথায় রেখেন, লেখা রাখেন আজকে। বিএনপির 31 দফা আছে, 31 দফা তারা আরো 3 বছর আগে দিচ্ছে। দিয়া এই 31 দফাতে তারা সারা দেশে ক্যাম্পেইন করছে। নির্বাচিত যদি বিএনপি ক্ষমতায় যায়, বিএনপি এই সংস্কারের যেগুলো 31 দফার সঙ্গে মিলবে সেগুলি নিবে, বাকিগুলি আলহামদুলিল্লাহ। আসলে কি তাই ব্যারিস্টার রুমিন ফারহানা? না, বিএনপি তো 31 দফা যেমন দিয়েছে, একই সঙ্গে ঐক্যমত কমিশনে গিয়ে বেশ অনেকগুলো বিষয় একমত পোষণ করে এসছে। বিএনপি বরাবরই বলছে তারা অনেক ছাড় দিচ্ছে, এবং যেই বিষয়গুলোতে তারা একমত পোষণ করছে না সেই ব্যাপারে কিন্তু তারা চাইলে এখন ওয়াদা করতে পারতো, পরে গিয়ে ক্ষমতায় গিয়ে সেটা ইমপ্লিমেন্ট নাও করতে পারতো। সো এই সুযোগটা যেহেতু তারা নেয়নি, সো তারা যখন হ্যাঁ বলছে, আমরা ধরে নিতে পারি তারা সেটাকে মিন করেই হ্যাঁ বলছে। এবং তারা যেই বিষয়গুলোতে না বলে দিচ্ছে, একেবারে স্ট্রেইট নো, সেই বিষয়গুলোতে আমরা ধরেই নিতে পারি যে বিএনপি এই ব্যাপারে কোনো রকম কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। সো আমি মনে করি যেগুলো তারা করতে চায় সেই ব্যাপারে তারা ঐক্যমত কমিশনের সঙ্গে আমরা যেমনটি দেখেছি যে 84টি প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। অ্যাবসলিউটলি। সেই 84টি প্রস্তাব বাস্তবায়নের নিশ্চয়তা কি বিএনপি দিবে? বিএনপি তার মেয়াদকালে যতটুকু সম্ভব ডেফিনেটলি বাস্তবায়ন করবে, এবং বিএনপি যদি বাস্তবায়ন না করে এবং সেটা যদি মানুষকে ক্ষুব্ধ করে থাকে, তার জবাবও মানুষ তার ভোটের মাধ্যমে দিবে। সে কারণেই একটা সুষ্ঠু সঠিক নির্বাচন প্রক্রিয়া জারি থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। নির্বাচন প্রক্রিয়া যদি ব্যাহত হয়, তখন অটোমেটিক্যালি ক্ষমতায় যেই থাকুক
তার পক্ষে স্বৈরাচারী হয়ে ওঠা, তার পক্ষে মাফিয়া তন্ত্র বা লুটপাট তন্ত্র কায়েম করা সহজ হয়ে যায়। বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাস ও ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের রাজনৈতিক তৎপরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আমরা দেখছি নানামুখী আলোচনা চলছে, এবং সবচেয়ে বেশি আলোচনা এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে গিয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়টি। নির্বাচন রাজনীতিতে আমরা বিভিন্ন সময় ডিপ স্টেটের কথা বলি, আন্তর্জাতিক অঙ্গনের তৎপরতার কথা শুনি, কতটুকু প্রভাব আসলে ফেলে? দেখুন, বাংলাদেশ তো কোনো জগৎ বিচ্ছিন্ন দেশ নয়। বাংলাদেশ বিশ্বের মধ্যেই একটা ছোট দেশ। তো এই দেশে নানান দেশের সঙ্গে যেমন বাণিজ্যিক সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক আছে, তেমনি ভূরাজনৈতিক সম্পর্ক আছে। তো সেই জায়গা থেকে দেখলে যেই দলটি বাংলাদেশে এই মুহূর্তে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, আগামীকাল নির্বাচন হলে যে দলটির ক্ষমতায় যাবার সম্ভাবনা সবচাইতে বেশি, সেই দলের প্রধানের সঙ্গে অন্যান্য দেশের যারা রাষ্ট্রদূত আছেন কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তারা বৈঠক করবেন, এটা খুব অবাক হওয়ার মতো ব্যাপার নয়। তবে